চলো শুরু করি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যেহেতু আমরা পরমাণুর গঠন অধ্যায়টি শুরু করব, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে পরমাণুর কি। আসলে পরমাণু জানার আগে আমাদের জানতে হবে কি পদার্থ কাকে বলে, নাকি? আচ্ছা চলো, অধ্যায়ের নাম কি? পরমাণুর গঠন, না? পরমাণুর গঠন। বিষয় হচ্ছে যে ভাইয়া, পরমাণুর গঠনটা পড়ার আগে আমার কি জানতে হবে? পদার্থ কাকে বলে। তাহলে আসলে পরমাণুটা কি এটা আমার চিন্তা হবো না? তাহলে আমার ফার্স্ট অফ অল যদি পরমাণু বা তোমার কি এটা জানার আগে আমার কি পদার্থ সম্পর্কে জানা লাগবো, বা পরমাণু ইংলিশটা আমরা কি অ্যাটম, না? তাহলে এখন বিষয় হলো যে পরমাণুর গঠন, তাহলে স্ট্রাকচার অফ অ্যাটম, তার নাকি ইংলিশ টার্ম যদি বলো। তাহলে এখন বিষয় হলো যে তো প্রথম তোমার জানা লাগবো কি হোয়াট ইজ পরমাণু বা অ্যাটম, নাকি? হোয়াট ইজ অ্যাটম। তার মানে এই কোশ্চেনের যদি অ্যান্সার করতে যাও তাহলে তোমার ফার্স্ট অফ অল লাগবো কি পদার্থ বা স্ট্রাকচার অফ ম্যাটার। ম্যাটারের ভিতরে কি আছে? ম্যাটার মানে কি পদার্থ। পদার্থের ভিতরে কি থাকে? পরমাণু থাকে, তাই না? তাহলে তোমাদের কি প্রথমে জানতে হবে কি পদার্থ কাকে বলে, নাকি? পদার্থ কাকে বলে বা পদার্থ কি, নাকি? পদার্থ কাকে বলে। তাহলে আমরা জানি কি পদার্থ কাকে বলে? যার কি ভর আছে, যার কি নির্দিষ্ট ভর, যার আমি একটু শর্টে লিখি, যার ভর আছে, তারপরে কি করে? জায়গা দখল করে, তারপরে কি করে? বল প্রয়োগে বাধা প্রদান করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, নাকি? এটা তোমার বইয়ের মধ্যে সংজ্ঞা আছে, নাকি? বল প্রয়োগে কি করে? বাধা প্রদান করে। তারপর কি যার কি আছে? জড়তা আছে। কি আছে? জড়তা আছে। তাহলে ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেটাই কি পদার্থ। যেমন ওয়ান কাইন্ড অফ, তুমি ধরো আমার কাছে ধরো এই যে মার্কারটা আছে, তাহলে মার্কারটার একটা ভর আছে, না? ভর আছে, একটা জায়গা দখল করতেছে, না? এটাকে একটা জায়গা দখল করতেছে। তারপরে বল প্রয়োগে বাধা প্রদান করে, না? আমি ওরে ধরো এই মার্কারটারে আমি ধরো একটু বল প্রয়োগ করলাম, তাহলে ওই কি আমার একটা বাধা প্রয়োগ করতেছে, না? ওই যে নিউটনের থার্ড লর মতো, যে যতটুকু পরিমাণ প্রত্যেক ক্রিয়ার কি সমান ও বিপরীত কি প্রতিক্রিয়া বিদ্যমান থাকে, না? তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল কি সমান কিন্তু বিপরীতমুখী, নাকি? তার মানে আমি এই যে এই বস্তুরে আমি বল প্রয়োগ করতে, তার মানে ওই আমার বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে, কারণ কি প্রত্যেক ক্রিয়ার সমান কি বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তাহলে তোমার কি বল প্রয়োগে সে আমার কি বাধা দিতে আছে, তাই না? তারপর কি যার জড়তা আছে, তাহলে ইনো রাখলাম, এটা কি চলা শুরু করছে না? এটা জড়তা না? জড়তা মানে কি সে কতটুক মানে স্থির থাকলে স্থির অবস্থায় থাকতে চায়, বা গতিশীল থাকলে গতিশীল অবস্থায় চলতে থাকে। যেমন এরকম কিছু ধরো, বাধা প্রদান না করলে, যদি বাধা প্রদান না করো, তাহলে বল প্রয়োগ না করো, তাহলে কি স্থির বস্তু স্থির থাকবো, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় চলবে। এটা কার ল? নিউটনের প্রথম সূত্র। কিন্তু ওই জায়গা থেকে কি জানা যায়? এটা তুমি কি করবা? এসএসসি তে পড়বা নিউটনের প্রথম সূত্র, এটা কি এসএসসি তে পড়বা। খালি মনে রাখো কি যে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তার মানে এটা কি একটা জড়তার উদাহরণ। কিসের উদাহরণ? আমি এই জায়গায় কি বল প্রয়োগ করছি, তাহলে কি স্থির বস্তু স্থির আছে, না? এখন যদি ওই ধরো একটা বস্তু তুমি ধাক্কা দিছো, এটা কি সারা জীবন চলতে থাকবে? এই বিষয়টা দেখছো কি থামবো না, কারণ কি বাতাসের মানে বাধা আছে, বিভিন্ন কিছু বাধা আছে। কিন্তু যদি তুমি সবকিছু বাধা শূন্য করে দাও, মানে কোনো বাধা মানে কোনো কি করবা না, বাধা দিবা না, মানে কোনো বল ওর উপরে ক্রিয়েট হবো না, এমন জায়গায় যদি তুমি কি করো একটা বস্তুরে ধাক্কা দাও, তাহলে এটা সারা জীবন কি হবো? চলতেই থাকবে। কথা বলছো? এটা হলো নিউটনের কি প্রথম সূত্র, যেটা কি জড়তার উদাহরণ দেয়, নাকি? জড়তার উদাহরণ দেয়। আমি বিষয় তাহলে পদার্থ কি বুঝছো? পদার্থ, তাহলে পদার্থ আমরা চিনলাম যে কোনো কিছু, তার মানে কি আমাদের চারপাশে যা কিছু বেশিরভাগই কি পদার্থ। আর কি পদার্থ মানে পদার্থ আর শক্তি, বেশিরভাগই কি পদার্থ আর শক্তি। তাহলে পদার্থ তো বুঝছো, নাকি? শক্তিটা বিষয় আর আলোচনার বিষয় না, আলোচ্য বিষয় কি পদার্থ। তাহলে পদার্থ যদি আমরা চিনি, পদার্থ আমরা চিনলাম, ফার্স্ট অফ অল কি চিনলাম? পদার্থরে চিনলাম। এখন বিষয় হচ্ছে যে পদার্থ চিনলাম, তাই না? এর পদার্থর ভিতরে আসলে কি থাকে? এই যে পদার্থটা আছে, কালকে এটা খুলে রাখছিলাম তো, কালে ডেকে গেছে।
নতুন একটা মার্কার খুলে রাখছিলাম তো ইয়ে হয়ে গেছে। এই মার্কার গুলো একটা সমস্যাই, মানে মনে করো যে যদি খুলে রাখা হয় না তাহলে এই জায়গা আছে। তাহলে পদার্থ কাকে বলে বুঝছো? তাহলে এটা আমরা বুঝলাম না। তাহলে তাহলে সেকেন্ড অফ অল আমরা কি দেখবো, এই পদার্থের যে ক্ষুদ্র যে রাশিগুলো আছে, তার মানে একটা পদার্থ আমরা কি যার ভর আছে জায়গা দখল করে তার মধ্যে কি ই করে কি জানি করে কয় বল প্রয়োগে প্রদান করে, সেটাই কি পদার্থ নাকি? এই যে ধরো একটা পদার্থ, তাহলে পদার্থের ভিতরে কি থাকে? এই পদার্থের ভিতরে কি থাকে? পদার্থ কি দ্বারা গঠিত? এক বা একাধিক অণু দ্বারা গঠিত। প্রথমে কি অণু দ্বারা গঠিত, তাই না? অণু দ্বারা গঠিত। এবং অণুর ভিতরে কি থাকে? এক বা একাধিক পরমাণু দ্বারা কি গঠিত? অণু গঠিত, তাই না? এই পরমাণুর ভিতরে আবার কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কি ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন। একটা মার্কার কিনে নিয়ে আসতে হবে। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউট্রন। কথা বুঝতে পারছো? যেখানে একটা আছে, হ্যাঁ কি দাগ আছে? দাও তো দেখি তো। এই যে এটা আছে, এটা ভালো আছে। তাহলে বুঝছো কথা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে না? তার মানে কি, ধরো তোমার একটা পদার্থ, এটা একটা পদার্থ, লক্ষ্য করো ভালো করে, এটা একটা কি পদার্থ। তাহলে এটার মধ্যে কি এটা একটা পদার্থ না? তাহলে এই পদার্থটা কি দ্বারা গঠিত হবো? একবার একাধিক অণু দ্বারা গঠিত হবো। তার মানে কি, এটা ধরো এগুলা কি অণু, ধরো এগুলা অণু, তাই না? এগুলো অসংখ্য অণু দ্বারা কি গঠিত হবো? একটা পদার্থ গঠিত হবে। এটা কি পদার্থ না? পদার্থ দেখা যাইতেছে এই জায়গায়, দেখো তো ইয়ে যে ভিডিওতে দেখা যায়, ওই যে ওই জায়গায় দেখো, ওই জায়গায় এই জায়গায় দেখা যাইতেছে। কতটুকু দেখা যাবো আর, মানে ওই ভিডিওতে দেখো নিচে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলা কি এক বা একাধিক অণু না? এগুলা কি অণু না? তার মানে এক বা একাধিক অণু দ্বারা কি গঠিত হয়েছে? পদার্থ গঠিত হয়েছে। আমি তোমার লক্ষ্য করাইতেছি যে এটা একটা পদার্থ, পদার্থের ভিতরে কি আছে? এক বা একাধিক অণু আছে। এখন এই অণুগুলা যে আছে, ওই একটা অণুর ভিতরে কি থাকে? এই অণুটা আবার কি দ্বারা গঠিত? এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। তার মানে যেগুলা ক্ষুদ্র ক্ষুদ্র গুলা কি, যেগুলা ক্ষুদ্র ফোটা দেও, ধরো এই যে ফোটা গুলা, এগুলা কি পরমাণু। তাহলে এক বা একাধিক পরমাণু দ্বারা কি গঠিত? পরমাণু দ্বারা অনুগঠিত। কথা বুঝছো? এগুলা কি পরমাণু। তাহলে বিষয়টা বুঝছো? আবার এই পরমাণুর ভিতরে কি থাকে? এই পরমাণুটা যদি আমরা কি করি দেখি, পরমাণুর ভিতরে যদি দেখি, তাহলে আমরা কি দেখি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বা পরমাণুর ভিতরে কি একটা পরমাণু, এই যে ধরো একটা ফুটা, এর মধ্যে কি থাকে? এরকম গোলাকার না? ভিতরে কি থাকে? এরকম নিউক্লিয়াস থাকে না? বাইরের দিকে কি করে ইলেকট্রন ঘুরে না? কথা বোঝা গেছে? বুঝতে পারছো? ক্লাস 7 তো এগুলো মনে পড়ছো, তাই না? আসলে কিন্তু এরকম ভাবে দেওয়া ছিল না, মানে এরকম ভাবে দেওয়া ছিল না বলতে এইভাবে শিখো নাই নাকি? কিন্তু আসলে বিষয়টা এরকমই যে পদার্থ, ধরো এই যে এটা একটা পদার্থ, এই পদার্থ এক কথা হলো যে ধরো এটা বা একটা চকের গুঁড়া, এরকম একটা এক্সপেরিমেন্ট ছিল না যে চকের গুঁড়ারে তুমি কি করো? ভাঙো। ভাঙলে কি প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো ই পাবা না, গুঁড়া পাবা না? তাহলে ওইটাই কি অণু, এক বা একাধিক অণু পাইলা। তারপরে যদি আরো ভাঙো, মানে মিহি দানাতে একদম পিসাই করে ফেলাও, তাহলে কি পাবা? এর ভিতরে এক ভাগে কি পাবা? পরমাণু পাবা। এই পরমাণুর ভিতরে আবার কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে আমাদের যত বস্তু আছে, যত জড় পদার্থ আছে, জীব পদার্থ জানো তো কয় ধরনের? 2 ধরনের না? একটা পদার্থ বলতে আসলে মানে 2 ভাগে ভাগ করা হয়, মানে আমাদের পরিবেশে জায়গার সবকিছু 2 ভাগে ভাগ করা হয়, কি জীব আর একটা জড় না? এমনকি এইগুলা যেগুলা পড়তাছি আমরা, এগুলো জড় পদার্থ না? এর মানে মানুষের কি ভাঙলে কি এগুলা পাওয়া যাবো? পাওয়া যাবো কি? মানুষের ক্ষুদ্রতম একক কি মানুষের গঠন যে আছে, এই যে শরীরটা, এটার মধ্যে বায়োলজি তো পড়বা না? কোষ পড়বা না? তার মানে আমাদের শরীরের মধ্যে কি আছে? কোষ আছে। কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে। কথা বোঝা গেছে? আমরা সবসময় কি ক্ষুদ্র নিয়ে পড়াশোনা করি, সবসময় কি নিয়ে কত পড়াশোনা করি? ক্ষুদ্রটা নিয়ে পড়াশোনা করি। তারপরে ওগুলা সবকিছু মিলায় একসাথে কি হয়? একটা বৃহৎ জ্ঞান অর্জন হয়, তাই না? তার মানে কোষগুলা সব, অনেকগুলা কোষ আমাদের শরীর গঠন করছে না? তার মানে অনেকগুলা পরমাণু কি গঠিত করে? একটা পদার্থ গঠন করে। আর এই পদার্থটা কি? একটা জড় পদার্থ। এটা বুঝছো? কিন্তু মানুষের মধ্যে জীবন আছে, কোষেরও কিন্তু জীবন আছে, জানো এটা? কোষ কিন্তু সজীব, জীবন নাই কিন্তু কোষ কিন্তু সজীব না? নাহলে তোমার কোষ কাজ করে কেমনে তোমার সালোক ইয়ে করে, কি জানি করে, শোষণ করে না?
শ্বসন তো করে। জি করে। তুমি অক্সিজেন নেওয়া, ওই যে একটা বিক্রিয়া করছো না, শ্বসনের বিক্রিয়া, অক্সিজেন আর গ্লুকোজ বিক্রিয়া করে কি করে? বিক্রিয়া তুমি পড়ো নাই, পড়বা, খালি মনে রাখবে শ্বসন মানে কি, তোমার শরীরে শক্তি কেমন উৎপন্ন হয়, কোষের ভিতরে তো শক্তি উৎপন্ন হয়। তো তোমার কোষ যদি ওই সেন্সেশন না থাকে বা কোষের ভিতরে যদি এই বিক্রিয়া না হয়, তুমি জীবনে শক্তি উৎপন্ন হবো না। তার মানে তোমার কোষ কি আসলে আলটিমেটলি সজীব, কিন্তু এই যে পরমাণু কি সজীব? পরমাণু কিন্তু জড় পদার্থ। এমন কথা হলো ভাইয়া, বিষয় হলো যে ভাই পরমাণু তো আমরা জানলাম যে ইলেকট্রন কি করে, বাইরের দিকে ঘুরে। এমন কথা হলো ভাই, ইলেকট্রন তাহলে বাইরের দিকে ঘুরে কেন? ওর মধ্যে যদি শক্তি না থাকে তাহলে ওই ঘুরে কেন? কোশ্চেন থাকতে পারে না? এখন একটা জিনিস শোনো, এটার ব্যাখ্যা তো বিজ্ঞানীরা দিতে পারে না। কি করতে পারে না? এটার ব্যাখ্যা বিজ্ঞানীরা কি করতে পারে না? দিতে পারে নাই। এর ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারে না। কি দিব বিজ্ঞানীরা? কি আমি যদি বলি কোশ্চেন করি যে তোমার হার্ট চলে কি দিয়ে? রক্ত। মানে রক্ত না, হার্ট চলে তো তোমার হার্ট বিট আছে না, মানে হার্ট তো মানে ধর হার্ট চলে বাল্ব দিয়ে, একটা ভিতরে বাল্ব করে এরকম করে করে স্পন্দন হয়, তারপরে কি হয়, হার্ট চলাফেরা করে। যদি বলি যে এটা আবার খুলে কেমনে, মানে এই হার্টটা চলে কেমনে, তখন কোশ্চেন কি করবা? এটার উত্তর আছে কোনো? এটার উত্তর কারা? উত্তর আল্লাহ তাআলা দেয়। মানে এটার উত্তর তুমি বলবা কি, প্রত্যেক পদার্থের কি আছে? চেতনা আছে। কি আছে? চেতনা আছে। তুমি ওই ধরো মনে করো যে বিষয়টা হচ্ছে যে তুমি ধরো কোনো জায়গায় একটা বাচ্চা ধরো কুয়ার মধ্যে পড়ে মারা গেছে। তো বিষয় হলো যে অনেক মানুষে বলে ওই জায়গায় কি করে দেহে, অনেক সময় দেহে কি যে মানে দেহে বলতে কি ওই দিক দিয়ে যায় যখন, আর কোন রাস্তায় ভয় পায় না, ওইটুক রাস্তার মধ্যে কি ভয় পায়। কথা বুঝছো? এটা মানুষের মধ্যে এটা ধরতে পারো যে ওই জায়গায় তোমার ওই আশেপাশের যে কুয়াটা আছে, পানিটা, তারপরে আশেপাশে পরিবেশে যে পদার্থ গুলো আছে, এগুলোর কি একটা চেতনা আছে, বুঝছো? ওই চেতনাটা তোমার কি করে, মানে এটা মানে সেন্সেশন, তোমার কল্পনা আর কি, কল্পনার জগতের কথা চিন্তা করতেছে। তো তোমার ভয় ইয়ের ভিতরে এরকম একটা ভয় সঞ্চার করে যে তোমার চেতনা আছে না, মানে ধরো এটা একটা চেতনা, যে মানে চেতনা বলতে ইলেকট্রন এদিকে এরকম করে ঘুরে আর কি, মানে মানুষ ধরে নিছে আর কি। কিন্তু এটা আলটিমেটলি কে রাগই করে? আল্লাহ তাআলা এই করে। কথা বলছো? কিন্তু এই আল্লাহ তাআলার জিনিসগুলো আমাদের কি জানার চেষ্টা, এটাই হলো কি বিজ্ঞান। আল্লাহ তাআলার আবিষ্কৃত জিনিসগুলা জানার চেষ্টা হলো কি বিজ্ঞান। বিষয়টা বুঝছো? এখন বিষয় হলো যে তাহলে এইটুক তো আমরা বুঝলাম, এই যে পদার্থ ভাঙলে যে অণু পাওয়া যায়, এই অণু পাওয়া যায়, অণুর ভিতরে কি থাকে? পরমাণু থাকে। তার মানে তার ভিতরে কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এখন এগুলা কি মানে সাধারণ মানুষ তুমি আর আমি আবিষ্কার করছি? করি নাই। কোন বিজ্ঞানী এগুলা কি করছে? আবিষ্কার করছে না। তাহলে দেখো, প্রথমে ফার্স্ট অফ অল তোমার পঞ্চদশ শতাব্দীতে, কত শতাব্দীতে? পঞ্চদশ শতাব্দীতে বিজ্ঞানী তোমার কি গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, খ্রিস্টপূর্ব 400 অব্দে, 400 অব্দে মানে কি পঞ্চদশ মানে শতাব্দীতে, কত খ্রিস্টপূর্ব কত অব্দে? 400 অব্দে কি করছে? নাম দিছে কি সর্বপ্রথম তোমার গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পদার্থের মানে ক্ষুদ্রতম কণা হিসেবে কণা নিয়ে কি করে মতবাদ দেয়। তার মানে যে এই পরমাণু যে আছে এই বিষয়ে মতবাদ দেয়। কারা দেয়? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। বইয়ের ভিতর দেখো, গ্রিক দার্শনিক কেরা? ডেমোক্রিটাস। কত সালে, কত অব্দে? খ্রিস্টপূর্ব 400 অব্দে, তাই না? এটুক তো বুঝছো নাকি? খ্রিস্টপূর্ব কত অব্দে? 400 অব্দে। এখন 400 অব্দে করার পরে সে নাম দেয় কি, পরমাণুর নাম কি দেয়? অ্যাটম। কি নাম দেয়? অ্যাটম। অ্যাটম অর্থ কি? পরমাণু না, অ্যাটম অর্থ, অ্যাটমের আসল অর্থ কি? পরমাণু কি অবিভাজ্য নাকি? অ্যাটম অর্থ কি? অবিভাজ্য, যাকে কি করা যায় না। অ্যাটম অর্থ হলো কি? অ্যাটমস। অ্যাটম আসে কোন থেকে? গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ কি? অবিভাজ্য। লেখা আছে সুন্দর করে, দেখছো? তাই না? যার অর্থ কি? অবিভাজ্য। তার মানে কি পরমাণু অবিভাজ্য, মানে পরমাণুকে কি করা যায় না, আর ভাঙা যায় না, বা পরমাণুর ভিতরে কি আছে এটা আর দেখা যায় না। কিন্তু তার সময় বিজ্ঞানী কেরা? প্লেটো আর কেরা? এরিস্টটল কি কইছে? দ্বিমত পোষণ করছে, তাই না? এরিস্টটলের মধ্যে পদার্থ নিরবচ্ছিন্ন, এটা যতই ভাঙা হোক না কেন, হ্যাঁ, এটা কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে পারে। এখন বিষয় হলো আমি এটা বিজ্ঞানী, আমি এটা মতবাদ দিলাম, আর আমি এটা কোনো কাজ করলাম, আমার বিষয়ে সমালোচনা থাকবো না। ওই সময়ের যখন বিজ্ঞানী আছিল, মানে ডেমোক্রিটাস যখন এই মতবাদটা দিছে, তারপরে তোমার কি হয়েছে? ওর বিরুদ্ধে কি করছে? সমালোচনা বা দ্বিমত পোষণ করছে। কেরা করছে? এরিস্টটল আর প্লেটো। আচ্ছা, আজানটা একটু শেষ, হ্যাঁ।
স্লো নেটওয়ার্ক। তেমন না, তুই ফোন চালাইতেছ? হ্যাঁ, তেমন না। চলো শুরু করি। কিন্তু আজান শেষ, সেই আজানে তো লেট কেন? চলো আল্লাহ বসে শুরু করি। বিষয় হচ্ছে যে তোমার তাহলে এইটুক বিষয়টা বুঝছো? তাহলে কত অব্দে ডেমোক্রেটাস কত অব্দে করছে? 400 অব্দে, না? 400 খ্রিস্টপূর্ব 400। আচ্ছা, খ্রিস্টপূর্বটা কি? বিফোর খ্রিস্ট। বিফোর খ্রিস্ট কি? এই যে আমরা ঈসা আলাইহিস সালাম আছে না, এটারে কারা খ্রিস্টানরা কিভাবে? যিশু ভাবে না? তাহলে এর জন্মের কত বছর আগে? 400 বছর আগে। বুঝছো কথা? বিফোর খ্রিস্ট, তার জন্মের 400 বছর আগের হিসাব আর কি এটা, বুঝছো? আর যদি বলে খ্রিস্টাব্দ, তার মানে কি? আফটার খ্রিস্ট মানে কি? তার মানে খ্রিস্টাব্দ তার জন্মের কত? 400 বছর পরে। বুঝছো কথা? তার মানে বিফোর খ্রিস্ট মানে কত? 400 বছর আগে 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 400 বছর আগে। বুঝছো কথা? তখন কি করছে? ওই এই মতবাদ দিছে। তখন এরিস্টটল প্লেটো কি করছে? কইছে কি যে না, পরমাণু আসলে অবিভাজ্য না, তার মানে তাকে আরো কি করা যায়? অবিভাজ্য মানে কি? তাকে আর ভাঙা যায় না। কিন্তু ওরা কইছে কি তাকে কি করা যায়? ভাঙা যায়। কিন্তু এখন আবার ওই ডাল্টন কি করছে জানো? 1803 খ্রিস্টাব্দে, 1803 সালে। বুঝছো? এই যে আমরা এখন কত সালে আছি? 2026। ওরকম 1800, প্রায় কত বছর আগে? তাহলে 1800 আর কত? 2000, তাহলে কত হইলো? 200 বছর না? মিনিমাম 200 বছর আগে কি করছে? 1803 সালে ডাল্টন কি দিছে? মতবাদ দিছে, তাই না? ডাল্টনের মতবাদ তোমরা পড়ছো না ক্লাস 7-এ? ক্লাস 7-এ কি কি মতবাদ পড়ছো? ক্লাস 7 আসো, ক্লাস 7-এ চলে যাই।
ক্লাস 7 এর বইতে দেও তো ডাল্টনের মতবাদে কি কি বলছে। তাহলে চলো ডাল্টন 1803 সালে কি করছে। 1803 সালে জন ডাল্টন কি করছে তার মতবাদ দেন নাকি? তাই করছে না? 1803 সালে ডাল্টন তার কি করছে পরমাণুবাদ বা পরমাণু সম্পর্কিত মতবাদ দিচ্ছে না, তাই না? সে ডাল্টন আগে কইছে কি, দেখো ডাল্টন আগে তোমার ডাল্টন তুমি ক্লাস 7 এ পড়ছো না? ডাল্টনের পরমাণুবাদ পড়ছো? ডাল্টন আছে কি হ্যাঁ পড়ছিলা নাকি? আচ্ছা ডাল্টনের পরমাণুবাদটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা না পড়লে বুঝছো, এটা পরমাণুবাদ পড়লে ডাল্টনের পরমাণুবাদটা পড়লে তুমি আসলে বেসিকটা মানে তোমার পড়ার যে মানে আগ্রহটা এটা আরো বাড়বো। দেখো কি বলছে, 1 নম্বর বলছে কি মৌলিক পদার্থ সমূহ কি পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত মৌলিক পদার্থ সমূহ। আচ্ছা মৌলিক আর যৌগিক পদার্থ গুলা কি এটা জানতে হবো না? তার মানে কি পদার্থকে আমরা 2 ভাগে ভাগ করি। এখন আসো ওই যে পদার্থ আমরা পড়লাম ওই পদার্থকে আসলে এইগুলা পড়া কি পুরাটাই একটা কমপ্লিট বিষয়, কি কমপ্লিট একটা বিষয়, তুমি একটা বাদ দিয়ে আরেকটায় যেতে পারবে না, কথা বুঝছো? তাহলে এখন আসো ডাল্টনের পরমাণুবাদ প্রথমটাই কি বলছে যে মৌলিক পদার্থ কি মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এটা কি ইয়াও কইছে না, ডেমোক্রিটাসও কইছে না? মৌলিক পদার্থ সমূহ সেটা গেলে মৌলিক পদার্থ সমূহ ক্ষুদ্র 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 কি কণা দ্বারা পরমাণু নামক মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক আচ্ছা মুইছে বলে পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাই না? এনে যে বলছে যে মৌলিক পদার্থ সমূহ, তাহলে মৌলিক পদার্থ গুলা কোনগুলা? তাহলে মৌলিক পদার্থ চিনছো ছোটবেলা কি মৌলিক পদার্থ পড়ছিলা না? তুমি বিষয় হলো পদার্থটা কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে 3 ভাগে ভাগ করা। একটা কি মৌলিক পদার্থ, কি মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। 2 নম্বরটা কি যৌগিক পদার্থ, কি যৌগিক পদার্থ। আর 3 নম্বরটা কি মিশ্র পদার্থ, কি মিশ্র পদার্থ। বিষয় বোঝা গেছে? আচ্ছা মৌলিক পদার্থ কি যে সকল পদার্থকে ভাঙলে, আচ্ছা মৌলিক বলতে কি যেগুলোকে ভাঙলে ওইটা ব্যতীত আর অন্য কিছু পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। যেমন তুমি যদি বলি মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি তার মানে কি ওই রাশি ব্যতীত, এক কথায় মৌলিক বলতে ওইটা ব্যতীত আর অন্য কিছু পাওয়া যাবে না। আর যৌগিক বলতে এক ভাগে কি পাওয়া যাবে? মৌলিক পদার্থ পাওয়া যাবে, কথা বুঝছো? ক্লাস 7 তো এগুলো পড়ার কথা। যেমন কি মৌলিক পদার্থ কোনগুলা? তার মানে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো কিছু পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। আর যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ভাঙলে এক ভাগে কি পাওয়া যায়? মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে কি বলে? যৌগিক পদার্থ। আর এই যে মিশ্র পদার্থ মানে কি মৌলিক যৌগিক ভাঞ্জায় অবস্থায় থাকে তাকে কি বলে? মিশ্র। যেমন বায়ু একটা মিশ্র পদার্থ না? মিশ্র পদার্থের একটা উদাহরণ কি বায়ু, কি বায়ু। এটা কিন্তু এমসিকিউ অনেক সময় আসতে পারে। মিশ্র পদার্থের একটা উদাহরণ কি বায়ু। বায়ুর ভিতর কি আছে? অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে না? অক্সিজেন একটা কি মৌল, তাই না? মৌল বা যৌগ বলা যায়, কিন্তু অনেক কি মৌল কি মানে গ্যাস আকারে থাকে না? গ্যাস আকারে অনেক মৌল কিন্তু ইয়েতে থাকে, বায়ুতে থাকে, তাই না? থাকে তো। তাহলে বায়ুতে থাকে না? আবার কি ওই কার্বন ডাই অক্সাইড একটা যৌগ না? তাহলে মৌল যৌগ সবকিছু বান্ধায় নিয়ে আছে, তাহলে এটা কি মিশ্র পদার্থ, তাই না? এই মৌলিক পদার্থের মধ্যে কোনগুলো আছে যেগুলো পড়ছো? হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো পড়ছো না ক্লাস 7 এ? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরকম করে ডট 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 আরো পড়ছো না? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর কি ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, এগুলো ম্যাডাম পড়ছো না? এগুলো কি মৌলিক পদার্থ। এখন বিষয় হলো এই যে কার্বন আছে, কার্বন আর এই যে অক্সিজেন, এই দুটো মিলে কি আছে? যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে এক ভাগে কি পাওয়া যায়? মৌলিক পদার্থ পাওয়া যায়। দেখো তাহলে কার্বন ডাই অক্সাইড সংকেত কেমনে? এরকম না? CO2 না? তার মানে এই জায়গায় কি আছে? কার্বন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তাহলে এক ভাগে মৌলিক পদার্থ দ্বারা এটা গঠিত না? তাহলে এটা কি একটা যৌগিক পদার্থ, কথা বোঝা গেছে?
যৌগিক পদার্থ বা কি যৌগ, যৌগিক পদার্থ বা যৌগ। এখন বলছে কি মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে মৌলিক পদার্থ আমরা চিনছি এই যেগুলো, এগুলো মৌলিক পদার্থ না, জি তাই না? তার মানে এই যে হাইড্রোজেনের যে আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন কি দ্বারা গঠিত? এক ব্যাগাদি, মানে এই যে এক ব্যাগাদি কি পরমাণু দ্বারা গঠিত। তার মানে হাইড্রোজেনের জনকে একটা পামু, অনু পামু, বা হাইড্রোজেনের একটা পদার্থ জন পামু, তখন কি পামু? হাইড্রোজেনের প্রত্যেকটা কি হাইড্রোজেনের পরমাণুর ভিতর কি পামু? সবগুলো হাইড্রোজেন পাবো না, এরকম এরকম জি মানে পদার্থ জন পাবো। হাইড্রোজেনের একটা পদার্থ না, যে কোনো পদার্থটাই তো কি কয় ভাগে ভাগ করছে না? তাহলে হাইড্রোজেনের ভিতরে কি থাকবো? শুধুমাত্র হাইড্রোজেনের পরমাণু থাকবো। কথা বুঝছো? যদি বলি লিথিয়াম, লিথিয়ামের ভিতরে কি থাকবো? লিথিয়ামের পরমাণু থাকবো। লিথিয়ামের এরকম কি লিথিয়ামের পরমাণু থাকবো না? লিথিয়ামের এক বা একাধিক কি লিথিয়ামের পরমাণু দ্বারা এটা গঠিত হবো না পদার্থটা? কথা কি বুঝতে পারছো? এটাই বলছে যে মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যার নাম কি? নাম দিছে কি? পরমাণু। যার নাম পরমাণু। কিন্তু ওই পরমাণুর ভিতরে কি থাকবো? মানে ওই শুধুমাত্র ওই মানে মৌলিক পদার্থের ভিতরে শুধুমাত্র ওরই কি থাকবো? পরমাণু থাকবো। বুঝছো? আর যৌগিক পদার্থের মধ্যে থাকবো মৌলিক এক ব্যাগাতে কি থাকবো? পরমাণু থাকবো। মৌলিক এক ব্যাগাতে কি মৌলিক পদার্থের পরমাণু থাকবো। কথা বোঝা গেছে? তাহলে এটা কি ভুল কইছে? এক নাম্বারটা এটা কিন্তু সত্য কথা কইছে। কথা বুঝছো? তাহলে এটা বুঝছো কি জন্য এই পদার্থটা কয় প্রকার এটা পড়াইলাম? কি জন্য পড়াইলাম? এই যে এটা জানার জন্য। বুঝছো বিষয়টা? আচ্ছা, এখন আসো 2 নাম্বার যে মতবাদটা দিছিল সেটা শোনো। এটা কিন্তু তোমার ক্লাস 8 এর বইয়ে নাই। এই মতবাদটা কিন্তু ক্লাস 8 এ নাই, ক্লাস 7 এ ছিল নাকি? এখন বিস্তারিত যদি পড়তে চাও তাহলে ক্লাস 7 এর এই বেসিক কিন্তু তোমার লাগবে। বুঝছো কথা? আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে? যে কি 2 নাম্বারটা ইম্পর্টেন্ট একটা, যে একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। দেখছো কি কইছে? একটি মৌলের বা মৌলিক পদার্থের 2 নাম্বারটা বলছে কি? একটি মৌলের, এটা লিখে নাও, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। কথা বলছো? একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু কি একই রকম, তাই না? এখন বিষয় হলো যে তার মানে কি একই রকম মানে কি? মানে একই রকম মানে কি? তারা দেখতো একই রকম, তারা বিক্রিয়া দেবো। এমনকি শোনো, বিক্রিয়া কারা করে? এই যে যখন তুমি সপ্তম অধ্যায়ে যাবা তখন কি রাসায়নিক বিক্রিয়া পরে লাগবে না? বিক্রিয়া তো পরে লাগবে। তাহলে আলটিমেটলি কি এই যে বিক্রিয়া যে হয়, দুইটা পদার্থ বা দুইটা মৌল যখন বিক্রিয়া করে তখন আসলে মূলত কারা বিক্রিয়া করে? ক্ষুদ্রগুলা বিক্রিয়া করে না? আচ্ছা, তোমার শরীর কি দ্বারা গঠিত? বললাম কি কোষ দ্বারা গঠিত না? আর কোষের ভিতরে কি ঘটে? বিক্রিয়া গুলা ঘটে না? কোষের ভিতরে কি করে? ওই যে কিছুক্ষণ আগে বললাম কোষের ভিতরে কি ঘটে? শ্বসন ঘটে না? তাহলে কোষের ভিতরে যদি শ্বসন ঘটে থাকে তাহলে আলটিমেটলি এই বিক্রিয়াগুলা, এই পরমাণু যে আছে পদার্থের যে বিক্রিয়াগুলা ঘটে বা মৌলের বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলা আসলে কারা করে? ওই ক্ষুদ্র পরমাণুগুলা করে। পরমাণুগুলা বিক্রিয়া করে। তার মানে এই যে পরমাণু সবগুলো একই রকম। কি? মৌলিক পদার্থের সকল পরমাণু কি একই রকম। তার মানে তার কি ওই প্রত্যেকটা পরমাণু কি ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সেম। একই রকম মানে বলতে কি বোঝাইছে? একই রকম মানে তাদের কি ভৌত ধর্ম, তাদের কি ভৌত ধর্ম ও কি রাসায়নিক ধর্ম কি সেম। কি? ওয়ালাইকুম আসসালাম। বসো একটু। রাসায়নিক ধর্ম কি সেম। আচ্ছা, এনকা কথা হলো ভাই, তাহলে ভৌত ধর্মটা কি? পদার্থ 3টা অবস্থায় থাকতে পারে, জানো? পদার্থ কি বলো তো, কি কি অবস্থায় থাকতে পারে বলো? সুতরাং পদার্থ 3টা অবস্থায় থাকতে পারে। কি কি? কঠিন, এই যে বলো না, কঠিন তরল, তাহলে বায়বীয়, কঠিন তরল বায়বীয়। তাহলে এটা কি ভৌত ধর্ম? কি তুমি দেখতেছো যে অবস্থার কি হয়, একটা আরেকটার চেঞ্জ হয়, কিন্তু কি পুরাটাই কি চেঞ্জ হয়ে যায় গা? মানে পানি আসলে হুট করে কি হয়ে গেল গা? মানে পানি বাদ দিয়ে অন্য কিছু হয়ে গেল গা। পানি আসলে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল গা। এরকম কোন সময় দেখছো? মানে যদি একটা বরফ যদি তুমি বাইর করে রাখে দাও তাহলে কি হয়? পানি হয় না? পানি থেকে আবার তাপ দিলে কি হয়? বাষ্প হয়ে যায় না? মানে ওই যে যখন রান্না করে পানি ফোটাও তখন কি বাতাসে উড়ে যায় না? তাহলে এটা কি গ্যাসীয় হয়ে গেল গা। কিন্তু পদার্থ কি ওই তরল, মানে যে পদার্থটা এটা কি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায় গা? মানে কার্বন ডাইঅক্সাইড বা অন্য কিছু হয়ে যায় গা? এটা তো জীবনও হয় না। হয় কি? হয় না, ওই পদার্থই থাকে। তাহলে বিষয়টা বুঝো যে তাহলে এটা কি ভৌত ধর্ম, এটা কি পরিবর্তনটা যে হইতেছে কি ভৌত পরিবর্তন। তার মানে এটা কি ভৌত ধর্ম একটা আছে না? এই যে প্রত্যেকটা মৌলের একটা আলাদা আলাদা ভৌত ধর্ম আছে না? তার মানে কি কেউ কঠিন অবস্থায় থাকে, কেউ তরল অবস্থায় থাকে, কেউ কি অবস্থায় থাকে? বায়বীয় অবস্থায়। যেমন কি গ্যাসীয় গুলা, অক্সিজেন কি অবস্থায় থাকে? সাধারণভাবে কি বায়বীয় অবস্থায় থাকে না?
এই যে আমাদের পরিবেশে ছড়ানো থাকে না, কথা বুঝছো? আরেকজন রাসায়নিক ধর্ম কি, যেটা কি মানে এইভাবে বিক্রিয়া করে, যেমন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে বা অন্য কিছুর সাথে বিক্রিয়া। এক কথায় বলো যে এই যে পরমাণু মৌলিক পদার্থগুলো আছে, এই মৌলিক পদার্থের পরমাণু যে আছে একটি মোলের মানে ওই ধরো হাইড্রোজেন একটা মৌল না, এই হাইড্রোজেনের মোলের পরমাণু গুলা এই যে ভিতরে কি পরমাণু থাকে না, একটা মোলের ভিতরে পরমাণু থাকে না, কিছু না আগে দেখে না, এটার কি ভৌত ধর্ম ও কি রাসায়নিক ধর্ম কি থাকবো, সেম থাকবো, বুঝছো কথা? তার মানে হাইড্রোজেন, যত হাইড্রোজেন আছে সবগুলা কি দিব, একই ধরনের বিক্রিয়া দিব। বিষয়টা বুঝছো? বিষয় হলো এটা। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ কি এখনকার জগতে এখনকে যত আমরা বিক্রিয়া করি সবগুলা কি এই নিয়ম মানে না। তাহলে ডাল্টনের এই যে এইটা মতবাদটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কি মতবাদ। বিষয় বোঝা গেছে? আচ্ছা, তারপরে আসো হইলো গিয়ে তিন নাম্বারটা ইম্পর্টেন্ট। 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, যে একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু হতে কি ভিন্ন রকম। তাহলে একই মৌলের সবগুলো পরমাণু একই রকম, তাহলে ভিন্ন মৌলের প্রত্যেকটা পরমাণু কি ভিন্ন রকম হবো না? দাও 2 নাম্বার। 3 নাম্বারটা কি বলছে, যে ভিন্ন মৌলের প্রতিটি পরমাণু কি পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ থেকে ভিন্ন। অপর মৌলের পরমাণু সমূহ থেকে ভিন্ন। শোনো, এইভাবে কেমিস্ট্রি পড়লে, বুঝছো, ভিন্ন রকম এইভাবে কেমিস্ট্রি পড়লে তোমার কেমিস্ট্রিতে কেউ মনে করো যে আটকাইতে পারবো না, বুঝছো, এটা গ্যারান্টি দিয়ে দিলাম। এইভাবে বুঝে যদি কেমিস্ট্রি পড়ো, তোমার জীবনে কোনোদিন অন্য কেউ তোমার আটকাইতে পারবো না কেমিস্ট্রিতে, বুঝছো কথা? এইভাবেই শিখতে হয়। বিষয় হলো পড়ার ডিজাইনটা হলো এইভাবেই, বুঝছো? তার মানে কি মৌল, তার মানে কি এগুলার কি মানে ভিন্ন ভিন্ন মৌলের মানে মৌলগুলা কি ভিন্ন ভিন্ন। যেমন কার্বন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, তাহলে এই হাইড্রোজেন আর কার্বনের যে পরমাণু থাকবো, হাইড্রোজেনের পরমাণু আর কি কার্বনের পরমাণু দুইটা কি ভিন্ন রকম না? তার মানে এটার কি হাইড্রোজেনের কি ধর্ম আলাদা, মানে রাসায়নিক ধর্ম বা ধর্ম আলাদা, কার্বনের কি রাসায়নিক ধর্ম, ভর সবকিছু আলাদা না? এটাই বলছে যে কি ভিন্ন মৌলের প্রতিটি পরমাণু অপর মৌলের পরমাণু থেকে কি ভিন্ন রকম, বুঝছো কথা? তার মানে কার্বনের একটা ধরো, কার্বনের একটা কি, এটা একটা কার্বন কি এক বা একাধিক কার্বনের একটা মৌল আছে, তার মানে কি এক বা একাধিক কার্বন পরমাণু দ্বারা গঠিত। আবার হাইড্রোজেন ধরো, এরকম একটা হাইড্রোজেন আছে, তার মানে কি এক বা একাধিক হাইড্রোজেন দ্বারা গঠিত, তাই না? এখন বলছে যে এই যে পরমাণু গুলো আছে, এইগুলা কি পরমাণু না? তাহলে এই পরমাণু গুলা কি এই হাইড্রোজেন পরমাণু থেকে মানে ভিন্ন না? কার্বনের যে পরমাণুটা, তার মানে কি এটার সবকিছু ভিন্ন। এগুলোকে কি বলছে কি, যে একটি মৌলের প্রত্যেকটা পদার্থের কি সকল পরমাণু কি সেম। তার মানে যে কার্বনের সবগুলা সেম না, এটাও কার্বন এটাও কার্বন এরকম প্রত্যেকটা সেম না, তাহলে এদের কি ভর, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সবগুলাই কি একই রকম। ঠিক সেম ভাবে হাইড্রোজেনও সেম রকম, তাই না? কিন্তু বিষয় হলো এটা আর এটা কি দুটো আলাদা না? তার মানে কি হাইড্রোজেনের একটা পরমাণু, কার্বনের একটা পরমাণু আর হাইড্রোজেনের একটা পরমাণু, দুটো কি আলাদা না? তার মানে কি এদের ভর ভিন্ন, রাসায়নিক বিক্রিয়া ভিন্ন, রাসায়নিক ধর্ম ভিন্ন, ভৌত ধর্ম কি ভিন্ন। এটাই বলছে। এটাও কিন্তু বর্তমানে কিন্তু আমরা এটাই করি, ভিন্ন না প্রত্যেকটা পরমাণুরই, বুঝছো কথা? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। আর 4 নাম্বার বলছে কি, যৌগিক পদার্থের মানে, তার মানে এই পুরা লাইনের সানে নজরুলটা কি, এই দুটা এই পুরা লাইনের সানে নজরুলটা কি? সানে নজরুল হলো এই যে প্রত্যেকটা মৌলের পরমাণু কি অনন্য, কি অনন্য মানে কি ইউনিক, মানে কি ওটা তোমার ইউনিক, কি ইউনিক, তার মানে কি ওই নিজেই বস, মানে যার মানে নিজস্ব একটা বৈশিষ্ট্য। যেমন আমি রাখি আমার বৈশিষ্ট্য কি, আমার একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, তুমি সুতরাং তোমার একটা কি আছে নিজস্ব বৈশিষ্ট্য আছে, তোমার আর আমার বৈশিষ্ট্য কি সেম হবো? জীবন হবো না। তুমি এক ক্যারেক্টারের লোক, আমি আরেক ক্যারেক্টারের লোক, বিষয়টা হচ্ছে এরকম। তার মানে প্রত্যেকটা পদার্থের পরমাণুর কি নিজস্ব কি আছে, ইউনিক কি আছে, ইউনিক বৈশিষ্ট্য আছে, কথা বুঝছো? এটা হলো কি সামনে নজর, বুঝছো? তাহলে একটা আরেকটার সাথে কোনো সময় কি হবো না, মিলবো না, কথা বুঝছো? আচ্ছা, 4 নাম্বার বলছে কি, যে যৌগিক পদার্থ সমূহ একের অধিক কি মৌলিক পদার্থ নিয়ে গঠিত। এটা বলার লাগে 4 নাম্বারটা। এক ভাগে দিই যৌগিক, ছোট একটু দেওয়া তো দেখা যায় কিনা, মানে নিচেরটা দেখা যায়, এই 4 নাম্বার যে পয়েন্টটা লিখতেছে দেখা যায় ভিডিওতে, দেখো এই যে ভিডিও দেখা যায় 4 নাম্বার। আচ্ছা, তাহলে তোমার 4 নাম্বার পয়েন্টটা কি, যে তোমার যৌগিক পদার্থ কি এক ভাগে দিই মৌলিক পদার্থ দ্বারা গঠিত, তাই না? কিছুক্ষণ আগে তো দেখলাম যৌগিক পদার্থ কি দ্বারা গঠিত হয়, বললাম না কিছুক্ষণ আগে। যৌগিক পদার্থ এক বা একাধিক, তুমি একটু নোট করে নিতে পারো, বুঝছো? আর যদি এটা এক কাজ করবা, বাসার যাবো না, বাসাতে এই ক্লাসটা আবার কি করবা, ইউটিউবে যখন আপলোড করবো তখন কি করবা, এটা একটা তুমি কি করবা
ওই মানে এখন একটু হালকা নোট করবা আর একটা নতুন একটা খাতা বানাবা, ওইটাতে কি করবা সুন্দর করে মানে যা যা লিখলাম সবকিছু একবার সিরিয়াল ওয়াইজ নোট করবা। কথা বোঝা গেছে? তাহলে কি যৌগিক পদার্থ কি এক বাক্যে কি মৌলিক পদার্থ দ্বারা গঠিত, মৌলিক পদার্থ দ্বারা গঠিত। বুঝছো কথা? এটা তো আমরা প্রথমে বললাম। তার মানে কি এই যে যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি আছে কার্বন আর অক্সিজেন আছে, তাহলে কি কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা 5 নম্বরে বলছে কি একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের কি সাথে যুক্ত হয় বা কি অন্য থেকে আলাদা হয়ে যায়, অন্য থেকে আলাদা হয়ে যায়। তাহলে এটা কিন্তু আরেকটা মারাত্মক গুরুত্বপূর্ণ সিরিয়াস একটা লাইন, এটা যে 5 নম্বর যে পয়েন্টটা। আচ্ছা 4 নম্বর পয়েন্ট কি দেওয়া যায়? আচ্ছা 5 নম্বর পয়েন্টটা দেখো। 5 নম্বর পয়েন্টটা কি এটা এই 3টা লাইন ইম্পর্টেন্ট, এই যে লাস্টের কয়টা লাইনগুলো, এই যে 2টা লাইন খুব মারাত্মক গুরুত্বপূর্ণ সিরিয়াস ইম্পর্টেন্ট। আর 5 নম্বর যেটা এটা আরো ইম্পর্টেন্ট, কি এটা মনে করো যে 5 স্টার। বুঝছো কথা? 5 স্টার। এটা বলছে কি শুনো দেখো, বলছে কি যে একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না। একটা রাসায়নিক বিক্রিয়া হয় যখন এই যে যখন সপ্তম অধ্যায় পড়বা তখন রাসায়নিক বিক্রিয়া পড়বা না, তখন বিক্রিয়ার সময় কি ওই পরমাণুগুলা কি হয় ধ্বংস হয়ে যায়, বা একটা সঙ্গে বিক্রিয়া যখন করে তখন কি একটা নষ্ট হয়ে যায়, কি নষ্ট হয় না। এটাই হলো নিয়ম। দেখো এখনো পর্যন্ত কিন্তু কেমিস্ট্রি কিন্তু এইভাবে চলতেছে, কোনো কিছু কিন্তু নষ্ট হয় না। বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমার ওই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা করো ওই জায়গার ক্ষেত্রে কিছু কিছু কি আছে ধ্বংস আছে, কিন্তু ওটা কি ধ্বংস হয়ে যায় না, ওটা কি শক্তিতে কনভার্ট হয়ে যায়। পড়ো নাই ওই যে এসে পড়বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এই বিক্রিয়া বিভিন্ন চেইন বিক্রিয়া আছে না, ওটা কি হয় একটা আরেকটা কনভার্ট হয়ে যায়, শক্তিতে কনভার্ট হয়, কিন্তু কোনো সময় ধ্বংস হয় না। রাসায়নিক বিক্রিয়া হোক কিন্তু তারা কি হয় একটা আরেকটাই কনভার্ট হয়ে যায়, কিন্তু ধ্বংস হয় না। বুঝছো কথা? এটাই বলছে যে একটি রাসায়নিক বিক্রিয়া পরমাণু সমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না। তোমার শক্তি যে এটা জানো যে শক্তি সংরক্ষণশীলতার নীতি কেমন পড়বা না, তুমি ক্লাস কি পড়বা 10-এ পড়বা, আর তুমি অলরেডি পড়তাছো মনে হয় যে শক্তি সংরক্ষণশীলতার নীতি কি, যে শক্তির কোনো কি নাই ধ্বংস নাই বিনাশ নাই, শক্তি এক অবস্থায় থেকে অন্য অবস্থায় রূপান্তর করে। একটা উদাহরণ দেই তুমিও বুঝবা। একটা উদাহরণ হলো যে এই যে লাইট যে জ্বলতেছে, যে আলোটা জ্বলতেছে, এটা কি কারেন্ট ইলেকট্রিসিটি না, এটা কি তড়িৎ শক্তি না? তড়িৎ শক্তিটা কিসে রূপান্তর হইতেছে? আলোক শক্তি। আলোক শক্তি। আর এটা কি রূপান্তর? তাপ উৎপাদন হয় না? দেখবা যে আমি একবার কি করছিলাম জানো, ছোটবেলা ওই যে আমরা খেলতাম ওই যে তোমার ইয়ের সময়, ওই যে বিশেষ করে ওই বৈশাখী মেলা, এখন মনে বৈশাখী মেলা হবো সামনে না, বৈশাখী মেলা এখন হয় না, এখন হয় না নাকি মানে কিছুদিন পরে মনে হবো আর কি। চৈত্র মাস, এটা কি মাস? ফাল্গুন চৈত্র, তারপরে কি, তারপর আবার বৈশাখ আসবো না? এই যে রিসেন্ট আইসে পড়বো তো 14 এপ্রিল না, 14 এপ্রিল তো বৈশাখী মেলা, তাই না? তাহলে এই বৈশাখী মেলা আমরা কি করি, আগে ছোটবেলা আমরা রং টং দিয়ে মনে করো বৈশাখী মেলা সাদা কালার পরে মানুষের রং দেওয়া দিয়ে করতাম, কি করতাম রং দিয়ে করতাম। একদিন করছি কি জানো, এরকম বাতি চলতেছে হুট করে যে দিয়ে মানে ওই যে মেশিন পানি করে না, বিষ দেওয়ার মেশিনটা চুপকা করে মানে করলে মানে তোমার, তুমি কি দেখছো কোনো সময় ওই যে ফুলের গাছে যে পানি দেন এরকম করে মানে স্প্রে আর কি, এটা যখন একটু চাপ দেয় মানে একটু ঘুরাই দেওয়া হয় তখন কি চিকন ভাবে অনেক দূর পর্যন্ত যায় না, ওইভাবে মারছি দেয় যে মানে বাতির অন্য যায় মানে পানি গেছে না ওই জায়গায়, কারণ ওই জায়গায় তাপ তো উৎপন্ন হইতেছে, ধাপ করে পানি গেছে, তাহলে হুট করে ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা গেছে, তাহলে বিষয়টা ফেটে গেছে পানি মানে গ্লাসটা ফেটে গেছে। হলুদ কালার লাইট গুলো, হ্যাঁ হলুদ কালার লাইট গুলো, হ্যাঁ আমার গ্রামে ওইটাই আর কি, গ্রামে আমি হুট করে মারছি দিয়ে যে টাস করে ফেটে গেল গা। আরে আমার ভয় কারে কয় ছোটবেলা বুঝো নাই, একটা করে আগে ওইটা দাম ছিল মনে হয় 20 টাকা করে, মানে ওই যে বাল্বের দাম গুলা 25 টাকা করে আসছিল, কিন্তু এখন মনে হয় 35 টাকা, হ্যাঁ দাম বাড়ছে। তাহলে বিষয় হলো যে তোমার যেটা মানে বলবার চাইছিলাম যে তাহলে কি ওই শক্তিগুলা কি হইতাছে কারেন্ট ইলেকট্রিসিটিতে নয়, মানে তড়িৎ শক্তিটা কি হইতাছে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হইতাছে। কথা বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে বিষয় হলো যে তাহলে কি হইতেছে না, ওই জায়গায় কি হইতেছে না, শক্তির বিনাশ বা নষ্ট হইতেছে না। কথা বুঝছো? শক্তির কোনো বিনাশ বা ধ্বংস নেই। এটাকে এসএসসিতে যায় কি পড়বা, শক্তির কি সংরক্ষণশীলতার নীতি, মানে শক্তি কোনো সময় কি হয় না, বিনাশ হয় না, ধ্বংস হয় না। তার মানে রাসায়নিক বিক্রিয়ায় যে পরমাণুগুলো আছে এগুলো একটা অবস্থায় ওই যে ঠিক সেম ভাবে, ঠিক সেম কনসেপ্টে কি রাসায়নিক বিক্রিয়ায় যে পরমাণুগুলো আছে প্রকৃত পরমাণুগুলো কি হয় না, একটা আরেকটা মানে কি হয় না, বিক্রিয়া করে কিন্তু ধ্বংস হয় না। তার মানে প্রথম লাইনটা কি, একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ লিখে নাও, একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ কি হয় না,
সমূহ কি হয় না নষ্ট ধ্বংস বা ইয়েতে কি হইলো সৃষ্টি বা ধ্বংস হয় না সৃষ্টি বা সৃষ্টি হতে হবো না ওই পরমাণু কি সৃষ্টি হবো আবার তো হবো না তাহলে কি হবো সৃষ্টি বা ধ্বংস হয় না ধ্বংস হয় না শুধু কি করে একটি আরেকটার সাথে যুক্ত করে নতুন কিছু তৈরি করে তাই না কেউ কেউ একটি আরেকটার সাথে নতুন কিছু যুক্তি করে এই কি করে লাইনটা এরকম যে একে অপরের সাথে যুক্ত হয় হয়ে কি অন্য কোনো যৌগ তৈরি করে নাকি অন্য কোনো কি করে যৌগ তৈরি করে বা অন্য কোনো কিছু থেকে আলাদা হয়ে যায় কি হয়ে যায় আলাদা হয়ে যায় তার মানে একটি আরেকটার সাথে যুক্ত হয় অথবা আলাদা হয়ে যায় একটি পরমাণু অপরটির সাথে যুক্ত হয় নাকি অপরটির হাতে আস্তে আস্তে সুন্দর হইতেছে বোর্ডে তাই না আমার একটু বড় করে লাগবো যুক্ত হয় অথবা আলাদা হয়ে যায় বুঝছো বিষয়টা তার মানে এই যে একটা পরমাণু কার্বন একটা পরমাণু আর কি অক্সিজেনের দুইটা পরমাণু তাই না বিক্রিয়া করে কি তৈরি মানে দুইটা যুক্ত হয় না যুক্ত হয় কি তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে না কথা বুঝছো যুক্ত হয় বা কি কিছু কিছু আছে কি আলাদা হয়ে যায় বুঝছো কথা তার মানে আমি একটা অক্সিজেন যদি কমাই দিই তাহলে নাম হবো কি কার্বন মনোক্সাইড কথা বুঝছো তার মানে একটা যদি অক্সিজেন না থাকে তাই কি হবো কার্বন মনোক্সাইড হবে কেউ কেউ কি যুক্ত হয় কেউ কেউ কি হয় অন্য জায়গা থেকে আলাদা হয়ে যায় এটা কি বিক্রিয়ার মধ্যে দেখবা অনেক সময় যেমন কি সংযোজন বিক্রিয়া আছে কিছু বিয়োজন বিক্রিয়া আছে পড়বা সামনে বুঝছো কথা তো বিষয়টা বুঝছো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন এই যে লাইনটা লাস্টের লাইনটা কারণ হাইড্রোজেন আর পানি মিলে তো পানি হয় এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হ্যাঁ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয় এটা এখানে লেখা যাবে তাহলে লিখতে পারবা এই যে যেমন হাইড্রোজেন কি এই যে একটা অক্সিজেনের সাথে কি দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি হয় পানি তৈরি হয় কথা বুঝছো এটা একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি হয় পানি তৈরি হয় এটা লিখতে পারবো কথা বুঝছো আচ্ছা বিষয়টা হলো এটা কোন জায়গা থেকে পড়াইলাম তোমারে ক্লাস 7 তাই না কি জন্য পড়াইলাম কারণ কি এই যে ডাল্টনের পরমাণুবাদটা যেহেতু ডাল্টনের পরমাণুবাদ পড়তেই আছি তার মানে কি বিস্তারিত পড়া লাগবে বুঝছো কথা তাহলে ঠিক আমরা ডাল্টনের পরমাণুবাদটা বিস্তারিত পড়লাম তাই না আচ্ছা ডাল্টনের পরমাণুটা তোমার কি আছে পরমাণুর মৌলিক পদার্থ ক্ষুদ্র যৌকণা একে কি আর ভাঙা যায় না এখন এই যে ডাল্টন যে পরমাণুবাদটা দিছে ওইটাতে বলছে কি যে পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তার মানে কি পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তার মানে পরমাণু আর কি তাহলে ওই মাইনে নিছে কি যে ওই ডেমোক্রিটাসের এটা কি সূত্রটা মাইনে নিছে তাই না যে কি পরমাণু গুলা কি মানে আর ভাঙা যায় না বুঝছো কথা ডেমোক্রিটাস তো নামই দিছে কি পরমাণু বা এটম তাই না এটম নাম দিছে তাহলে ওই এটম ধরে নিয়ে কি করছে ডাল্টন পরমাণুবাদ দিছে কিন্তু আসলে কি পরমাণু ভাঙা যায় না পরমাণু কি আসলে তো ভাঙা যায় এম কোশ্চেন হলো যে আসলে কি পরমাণু ভাঙা যায় না ভাঙা কি যায় অবশ্যই যায় তারপর তোমার কোন বিজ্ঞানী এটার করছে রাদারফোর্ড কি করছে রাদারফোর্ড এরপরে রাদারফোর্ড কি দিছে পরমাণুবাদ দিছে কি দিছে রাদারফোর্ড পরমাণু দিছে রাদারফোর্ড বলছে কি যে পরমাণুকে ভাঙা যায় তাই না পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় রাদারফোর্ড এটা দেখো আপাতত এইটুক মনে হয় এরপরে তোমার কত সালে দিয়েছে 1911 সালে কত সালে এটা মনে রাখো 1911 সালে রাদারফোর্ড বলছে কি যে পরমাণুকে ভাঙা যায় বুঝছো কথা 1911 পরমাণু কি ভাঙা যায় এই পরমাণুবাদ পড়ছো না ইয়া ছোট তৃতীয় অধ্যায় পড়াইছি না পদার্থের গঠনে তার মানে কি কত সালে দেয় 1911 সালে কারা দেয় রাদারফোর্ড নাকি রাদারফোর্ড কি কইছে যে পরমাণুকে ভাঙা যায় পরমাণুকে ভাঙলে পরে আমরা কি পাই এরকম ভিতরে কি পাই নিউক্লিয়াস না তারা এম দ্বারা প্রকাশ করি ভিতরে কি পাওয়া যায় নিউক্লিয়াস বাইরে কি থাকে ইলেকট্রন তাই না আর এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন আর নিউট্রন তাহলে এর ভিতরেটার নাম কি দিছে নিউক্লিয়াস কি নাম দিছে নিউক্লিয়াস কথা বুঝছো বিষয় বুঝছো এখন বিষয় হলো যে এই যে তারপরে কি করছে তারপরে তোমার কি করছে এই নিউক্লিয়াসের এখন বিষয় হলো যে রাদারফোর্ড যে পরমাণুবাদটা দিল এটার কি গ্রহণযোগ্যতা পাইলো না
তাহলে তো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে না? জি। প্রথমে পরমাণু কোনো ভাবে ভাঙাই যাইতো না, জানি না। তারপরে ডাল্টন আবার কি বিভিন্ন কিছু দিয়ে দিল, ওই যে কিছু বিক্রিয়া ডাল্টনের পরমাণু দিলাম না, জি। তারপরে ডাল্টনের পরে কি ডাল্টনের মিথ্যা প্রমাণিত হয়েছে কেন? কারণ কি, যখন রাদারফোর্ড করলো পরমাণু কি ভাঙা যায়, তখন কি করলো রাদারফোর্ড কইলো, কি কইলো পরমাণুকে কি যায়, পরমাণু বিভাজ্য। রাদারফোর্ড করলো কি পরমাণু কি বিভাজ্য, তাই না? পরমাণু বিভাজ্য। বিভাজ্য, তার মানে কি পরমাণু এটা না, এটা পরমাণুর কি ভাঙছে না, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন কি বাইরে থাকে, তাই না? এখন বোর তোমার কইছে কি বৃত্তাকার কক্ষপথে, ইলেকট্রন কি কি আকার করে, ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে এই যে এই বৃত্তাকার কক্ষপথ, এটা কি বলে, কক্ষপথ বলে, কি বলে কক্ষপথ, কি বলে কক্ষপথ, বা কি শেল বলে, কি শেল। তো তোমার আর আর কি কি নাম আছে, ইয়ার শক্তি স্তর, কি বলে শক্তি স্তর। স্যার ইলেকট্রন তো প্রদীক্ষণ করে নাকি? হ্যাঁ, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা, রাদারফোর্ড এটা তোমার কি করছে, সৌরজগতের সাথে তুলনা করে এই মডেলটা দিছে। কিরকম, যেমন ওই যে সূর্যের চারদিকে কি করে পৃথিবী ঘুরে না, ঠিক সেম ভাবে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে ইলেকট্রন ইলেকট্রন ঘুরে। বিষয়টা বুঝছো? আর এর চেয়ে বেশি কি তোমার দরকার নাই, এর চেয়ে বেশি দরকার নাই। এখন বিষয় হলো যে এই যে বলছে যে কি বেশিরভাগ জায়গা ফাঁকা, এই পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা না, এগুলো তো তুমি ক্লাস 10 তো আরো বিস্তারিত পড়াশোনা করা আছে, কিন্তু জিএসসি লেভেলে তোমার কি করা লাগবে না, এত আমরি পড়া লাগবে না। খালি মনে রাখবা যে কি পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা দেওয়া লেখা আছে, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, ফাঁকা না, পরমাণুর বেশিরভাগ জায়গা ভিতরে কি থাকে, মানে সকল ভর ভিতরে কেন্দ্রীভূত থাকে। তার মানে কি, এই যে প্রোটন আর নিউট্রনের ভর, এটা কি ভিতরে কি মানে পজিটিভ কোনো কিছু থাকে না, প্রোটন একটা কি পজিটিভ চার্জ, প্রোটন একটা পজিটিভ, আর ইলেকট্রন কি নেগেটিভ। আচ্ছা, এটা লিখে দাও, প্রোটনের চার্জ কি নেগেটিভ পজিটিভ। হ্যাঁ, তোমার ডাইরেক্ট গেছে। প্রোটনের চার্জ কি পজিটিভ বা ধনাত্মক চার্জ, প্রোটন কি ধনাত্মক চার্জ, চার্জ যুক্ত। তাই তো কই, সুতরাং তুমি বইয়ের আগে গেছো না। ইলেকট্রন হলো কি ঋণাত্মক চার্জ যুক্ত, কি নেগেটিভ ঋণাত্মক। ঋণাত্মক চার্জ যুক্ত। আর এটা কি নিউট্রনটা হলো কি নিরপেক্ষ, কি নিরপেক্ষ। নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি, একটা হলো যে যদি আমি খাস বাংলায় বলি যে একটা হলো কি ছেলে আর একটা হলো মেয়ে, পজিটিভ হলো ছেলে আর কি নেগেটিভ হলো মেয়ে, আর এটা কি থার্ড পার্সন কারা হিজলা, থার্ড পার্সন আছে না, জি আছে। তাহলে এটা কি নিরপেক্ষ। কথা বোঝা গেছে? দেখো রাদারফোর্ডের মডেল সৌরজগতের মডেল পড়াইছি, জি। পড়ছ? তারপরে নির্দিষ্ট কক্ষপথের কথা বলেনি, রাদারফোর্ড কি নির্দিষ্ট কক্ষপথের কথা বলছে, বলে না, বলে নাই, রাদারফোর্ড বলে নাই, কিন্তু নিলস বোর কত সালে, এটা কত সালে দিল রাদারফোর্ড, এটা পরমাণু বিভাজ্য 1911 সালে। নিলস বোর কত দিছে, নিলস বোর, এটা লেখো, নিলস বোর 1913 সালে, কত 1913 সালে কি দেয়, কক্ষপথ সম্পর্কিত ধারণা দেয়, কি দেয়, কক্ষপথ সম্পর্কিত ধারণা দেয়। এই যে কক্ষপথটা, এই যে গোলাকার কক্ষপথ বা বৃত্তাকার কক্ষপথ ঘুরে, এটা কারা ধারণা দিছে, নিলস বোর কক্ষপথ সম্পর্কিত ধারণা দেয়। কক্ষপথ সম্পর্কিত ধারণা দেয়, বুঝছো কথা? তার মানে কি কক্ষপথ গুলা কি বৃত্তাকার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাই না? আচ্ছা, ঋণাত্মক আধান যুক্ত কিছু কণা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তার মানে ঋণাত্মক আধান যুক্ত কেরা ইলেকট্রন না, তার মানে কি এটা ইলেকট্রন এই যে এদিক দিয়ে ঘুরবো, তাই না? আর পজিটিভ গুলা কোন দিক থাকবো, কেন্দ্রে থাকবো, কথা বুঝছো? তার মানে কি উপরোক্ত যত আলোচনা করলাম, তার মানে বোঝা গেল কি পরমাণু আসলে অবিভাজ্য নয়, তার মানে কি বিভাজ্য, কথা বুঝছো? প্রোটন আর নিউট্রন কি থাকে ভিতরে থাকে, পরমাণু কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস, দেখো লেখা আছে বইয়ের ভিতরে, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে, তাই থাকে না? তাই বলছি না, তাই বলছি? জি। আচ্ছা, লাইন দিয়ে একটু ডাক দিয়ে নাও, বুঝছো কথা? তার মানে ইলেকট্রন প্রোটনের মধ্যবর্তী, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ভিতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা না, ফাঁকা। তাহলে এইটুকু কি আর পড়া লাগবো? হ্যাঁ, বুঝলে হবো না? এখন আসো কি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আর কি। আচ্ছা, এগুলা পড়াবো, তোমার এগুলা কি পড়াবে কি কোনো সমস্যা হবো? হ্যাঁ, আচ্ছা দেখো, দুইটা যে কয়েকটা জিনিস বুঝাই দিই, তাহলে এইটুকু পরিমাণ বুঝছো, এটুকু বুঝছো? আচ্ছা, আসো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কি আর আইসোটোপ। আচ্ছা, তাইলে এইটুকু বোঝা গেল। ছোট একটু বসো, হ্যাঁ, কয়টা বাজে দাও তো, টাইম দাও তো ইয়েতে। আচ্ছা, এখন তোমার বিষয় হলো যে একবার এই তুমি এত কিছু একবারে একটা অধ্যায় লোড নিতে পারবা? হ্যাঁ, আস্তে আস্তে পড়া লাগবে, যেহেতু তুমি নতুন, তাই না?
আর আমার বিষয় হলো আমি যদি পড়ানো শুরু করি এমনকি বিষয় হলো তুমি নতুন না পুরাতন আমার কথা তুমি বুঝতেছো আমার শোনো আমি বলি তুমি যতটুকু পর্যন্ত লুট নিতে পারবা প্রথম পর্যন্ত বলবা যে ভাই চালান সমস্যা নেই আগে যান, কিন্তু যদি লুট না নিতে পারো তখন আমার কই দেবা ভাই আমার মাথায় ঢুকতেছে না, আমার অফ করে দেন, স্টপ করে দেন আজকে এই পর্যন্ত। নাম তোমার আধা ঘন্টা পড়াই, আধা ঘন্টা আমি যতটুকু পড়ামো এইটুকু তুমি লুট নিয়ে আর পাবা না, বুঝছো? আমি আধা ঘন্টা যদি মানে ডিপলি শুরু করি তাহলে এটা লুট তুমি নিতে পারবা না। তো তাহলে তোমার কি করা লাগবো বলতে হবে যে ভাই আমি তো প্রত্যেকটা ধরে ধরে পড়াই, বুঝো না বিষয়টা? এরকম যে তুমি আমার বলবা যে ভাই আমি আর লুট নিবার পাইতেছি না, তখন আমি ওইটুক পর্যন্ত স্টপ করবো, করে নেক্সট লেকচারে কি করবো আবার ওই জায়গা থেকেই শুরু করবো। কথা বুঝছো? কেলো নাকি একলা গেছে সমস্যা নেই, এই বিষয়টা বুঝছো? তাহলে এখন আসো কি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আর কি আইসোটোপটা আজকে তোমার পড়ার দরকার নেই, আইসোটোপ পড়াবার গেলে তোমার মাথা আজকে গরম হয়ে যাবো। কি হবো? গরম হয়ে যাবো। তাহলে কি আজকে পড়বো পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা আর কি ভর সংখ্যা। আচ্ছা, এই ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? এ দ্বারা। আর পারমাণবিক সংখ্যা তো জানোই, পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? জেড দ্বারা। কি জেড দ্বারা? কি দ্বারা প্রকাশ করে? জেড দ্বারা। এমন বিষয় এই যে পারমাণবিক সংখ্যা, তুমি নাম কি অনেক মনে করতেছে আল্লাহ রে পারমাণবিক সংখ্যা কত কঠিন জিনিস, কিন্তু আসলে কিন্তু কঠিন জিনিস না। খালি মনে রাখবা কি ওই যে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের ভিতরে কি প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা? প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, বুঝছো? প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। তার মানে কি ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তার মানে হাইড্রোজেনের ভিতরে কতটা প্রোটন আছে? একটা প্রোটন আছে। তার মানে হাইড্রোজেনের ভিতরে কয়টা প্রোটন আছে? শুধুমাত্র একটা প্রোটন আছে। বিষয়টা বুঝছো? বুঝছো বিষয়টা? তাহলে প্রোটন, শোনো আবার একটা জিনিস মনে রাখো, পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি সমান? পরমাণুতে কি প্রোটন আর প্রোটন ও কি ইলেকট্রন সংখ্যা সবসময় কি সমান? ইলেকট্রন সংখ্যা সমান। এটা তো মনে পড়ছো, ক্লাস 7 পড়ছো না? ইলেকট্রন সংখ্যা, তার মানে কি একটা প্রোটন থাকলে বাইরে কি একটা ইলেকট্রন থাকবে। বিষয়টা বুঝছো? তার মানে কি পুরা পুরা পরমাণুটা কি আধান নিরপেক্ষ। কথা বুঝছো? আচ্ছা, বিষয়টা হলো আমি এইভাবে বুঝাই যে তোমার মনে করো যে একটা ছেলে আর একটা মেয়ে, তোর পজিটিভ হলো ছেলে আর ইলেকট্রন হলো কি মেয়ে, তাহলে একটা ছেলে আর একটা ছেলের মধ্যে বিয়ে দিয়ে দিছো, তাহলে এরা কি আর এদের ভিতরে আর কোনো থাকবো, ঝামেলা থাকলো? এরা কি নিরপেক্ষ হয়ে গেল কেনা? দুজনে মিলে একটা ছোট একটা সংসার হয়ে গেল কেনা? বিষয়টা হচ্ছে এরকম, বুঝছো কথা? কিন্তু তোমার মনে করো যে ইনো তো আর কোনো কিছু নাই, বুঝছো কথা? তাহলে প্রোটন আর ইলেকট্রন মিলে কি পুরা এটা কি চার্জ নিরপেক্ষ হয়ে গেল। তার মানে তুমি কি ধরো তোমার ক্ষুধা লাগছে, আমি এই টাইমে তোমার কি দিলাম? খাবার দিলাম। তা তুমি খাই কি স্যাটিসফ্যাকশন না, মানে স্যাটিসফাইড না তুমি? তাহলে কি ক্ষুধার ধরে তুমি খাবার দিলা, দিয়ে কি করলা? স্যাটিসফাইড করে দিলা। তা তোমার তার দুনিয়াতে আর কোনো কিছু আক্ষেপ আছে না? ঠিক সেম ভাবে প্রোটন আছে। প্রোটন কি একটা পজিটিভ চার্জ, এর পাশাপাশি কি আছে? ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ দুজনে মিলে আছে, তাহলে সমস্যা কি? দুজনের বিপরীত। ঠিক ছেলে আর মেয়ের মধ্যে যে সম্পর্কটা, কথাটা বুঝতে পারছো? আমি এইভাবে বুঝাই। এখন বিষয় হলো যে তাহলে পরমাণুর ভিতরে কি, পরমাণুতে কি প্রোটন সংখ্যাকে কি বলে? প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। তার মানে এটার মধ্যে হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন না? হাইড্রোজেন মৌল না? হাইড্রোজেন না? তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। কত? পারমাণবিক সংখ্যা 1। এটা মনে পড়ছো মনে হয় না? আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তারপরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হিলিয়ামের পড়ছো না? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। হ্যাঁ, আসলো না 7 এর বইয়ে? তারপর কি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তার মানে কি লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3। বুঝছো কথা? প্রোটন সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা, বুঝছো কথা? তার মানে এটার ভিতরে লিথিয়ামের ভিতরে কয়টা প্রোটন আছে? 3টা প্রোটন আছে। যেহেতু প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান, তার মানে কি লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 3 না? প্রোটনও 3, ইলেকট্রনও 3। বুঝছো কথা? আচ্ছা, এটা একটু স্টার দিলে হচ্ছে পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এটা কি প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা। আচ্ছা, তাহলে ভর সংখ্যা কি? এটা কি দ্বারা প্রকাশ করা? সংখ্যা কি দ্বারা প্রকাশ করা? জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা, তাই না? তাহলে আর ভর সংখ্যা কি?
এই যে নিউক্লিয়াস আছে এর ভিতরে কি নিউক্লিয়াস থাকে না? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন নিউট্রন থাকে। তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? এক না না, হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের হাইড্রোজেনের ভর কত এটা বলো। আচ্ছা শোনো আমি বলি, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কি? প্রোটন প্রোটন সংখ্যা প্লাস কি? প্লাস নিউট্রন সংখ্যা। এটাই কি? ভর। এটা কি? ভর সংখ্যা। তার মানে একটা পরমাণুতে প্রোটন আর নিউট্রন কি থাকে? কেন্দ্রে থাকে না? তাহলে এই প্রোটন আর নিউট্রনের যে ভরটা এটাই কি? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান কি? তাহলে ভর সংখ্যা কি? এ না? এ তো নাকি? প্রোটন সংখ্যা কি? পি, তাই না? পি প্লাস কি? নিউট্রন সংখ্যা না? এটা কি? এ সমান পি প্লাস এন। বুঝছো নাকি বুঝো না? যে ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তার মানে এই পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, হিলিয়ামের 2, আর লিথিয়ামের 3। এখন বিষয় হলো যে তোমার তাহলে নিউট্রন সংখ্যাটা কেমনে বের করবা? নিউট্রনটা এনে কেমনে বের করবা? এখন যদি বলো এই প্লাসের এই পাশে টাইনে নিয়ে লিখবো এ মাইনাস পি হবো না? কথা বুঝছো? তাহলে এখন হাইড্রোজেনের কি পারমাণবিক সংখ্যা কত? 1, তাই না? আমরা জানি, এটা মনে রাখো যে হাইড্রোজেনের ভর সংখ্যা হলো কত? 1। হাইড্রোজেনের ভর সংখ্যাও 1। পারমাণবিক সংখ্যা 1 মানে কি? প্রোটন সংখ্যাও 1, তাই না? তাহলে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? 1 মাইনাস 1। তাহলে হাইড্রোজেনের ভিতরে কোনো নিউট্রন আছে? নাই, শুধুমাত্র কি আছে? হাইড্রোজেনের ভিতরে। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কি? 0। কথা বুঝছো? তার মানে তোমার যদি কোশ্চেন করে যে নিউট্রনবিহীন মৌল কোনটা? নিউট্রনবিহীন মৌল হাইড্রোজেন। হাইড্রোজেনের ভিতরে কোনো মৌল আছে? আছে? নাই। কথা বুঝছো? তার মানে তাহলে এটা বুঝছো? তাহলে এটা তোমার যদি হয় হাইড্রোজেন হয়, তাহলে হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর হলো, মনে রাখবা, হিলিয়ামের পারমাণবিক ভর বা ভর সংখ্যা কত? 4। কত? 4 তাহলে 4 তো নে। আবার হিলিয়ামের কি কত? হিলিয়ামের এই কত, মানে প্রোটন সংখ্যা কত? 2। তাহলে 4 তো 2 বাদ দিলে 2। তাহলে হিলিয়ামের নিউট্রন সংখ্যা কত? 2। তাহলে এই 2, এই যে প্রোটন সংখ্যা 2 আর নিউট্রন সংখ্যা কি? 2। এই 2 যোগ করলে কি আবার 4 হবো না? কথা বুঝছো? বিষয়টা হচ্ছে এরকম। বুঝছো? আচ্ছা, এটা লিখে নাও। নিউটন কেমনে বের করবা? এ মাইনাস পি। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বুঝছো? বুঝছো কথা? তাহলে আজকে ধরো একটা উদাহরণ করি। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35, পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? দাও এই ম্যাথটা করো তো দেখি। তাহলে এইটুকু বুঝছো? তুলছো না? তাহলে বসাই দিব। আচ্ছা, বসাই দিই। তাহলে উদাহরণ দেখো, বইয়ের ভিতরে একটা উদাহরণ আছে যে বলছি। আচ্ছা শোনো, আরেকটা জিনিস দাও, যে একটা মৌল যখন প্রকাশ করে তখন এইভাবে প্রকাশ করে। কিভাবে? এইভাবে। ধরো এক্স একটা কি মৌল, তাই না? এর এই পাশে কি ভর সংখ্যা, উপরে থাকে কি ভর সংখ্যা। কথা বুঝছো? উপরে ভর সংখ্যা, নিচে এটা কি পারমাণবিক সংখ্যা। কি এ দ্বারা কি ভর সংখ্যা না? তাহলে উপরে সবার উপরে থাকে কি ভর, এটা থাকে কি পারমাণবিক সংখ্যা। তার মানে এ তো আবার কি আমরা জানি কি এ থেকে যদি জেড বিয়োগ করো তাহলে কি নিউট্রন সংখ্যা পাবা না? এ থেকে মানে কি এ গেল ভর সংখ্যা। বর্তমানে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করো মানে পি বিয়োগ করো, এই যে এরকম পড়ছিলাম মানে ইকুয়াল টু পি প্লাস এন পড়ছিলাম না? এই পি জাগতা জেড কি তাই কথা, পারমাণবিক সংখ্যা জাগতা, প্রোটন সংখ্যা তাকে। তাহলে এ ইকুয়াল টু পি প্লাস এন হইলে তাহলে তোমার এন সমান কি? এ মাইনাস জেড না? এ মাইনাস জেড বা পি, তাই না? বিষয়টা বুঝছো? তার মানে কি নিউটন সংখ্যা কি করবা? এই এ থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি পাবা? নিউটন সংখ্যা পাবা। এটা কি মৌলের প্রকাশ, এইভাবে প্রকাশ করে। এইটুকু বুঝলি? কথা বোঝা গেছে? তাহলে এখন আসো যে একটা উদাহরণ, 17 নম্বর উদাহরণ বলছে তোমার বই যে কি করছে, একটা উদাহরণ কত 17, তাই না? তোমার বইয়ে বলছে যে ভাইয়া ক নামক একটি মৌলের কি পারমাণবিক সংখ্যা 17। কত? ক নামক নাম কি? ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা কত? 17। আচ্ছা, এইভাবে লিখলাম পারমাণবিক সংখ্যা 17, তাই না? আর কি আছে? ভর সংখ্যা 35। ভর সংখ্যা 35। এখন তোমার কি বের করবার গেছে ভাইয়া? এই মৌলের মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে কয়টি, তাই না? তার মানে আমার বের করবো গেছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আর কি নিউট্রন সংখ্যা কত, তাই না?
আচ্ছা, তাহলে দেখো এই যে ভর সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা কি এ, তাই না? এ সমান কি পি প্লাস এন না, এন। তাহলে তোমার বাইর করবো কিছু কি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা জানি কি পারমাণবিক সংখ্যা কি প্রোটন সংখ্যা না, তাহলে আমরা জানি কি পারমাণবিক সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা যা কত প্রোটন সংখ্যাও সেম কত, তাহলে কি হবো ওই মৌলের কমৌলের কি হবো, কমৌলের প্রোটন সংখ্যা কত 17 না, 17 না, প্রোটন সংখ্যা 17। তাহলে একটা পাইছো প্রোটন, পাইছো প্রোটন। তাহলে আবার আমরা জানি কি কোন পরমাণুতে প্রোটন সংখ্যায় কি প্রোটন সংখ্যায় কি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান, তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা কত 17 না, 17। আর নিউট্রন সংখ্যা কেমনে বের করবা, ওই যে ভর সংখ্যা কত দেওয়া আছে এ ইকুয়াল টু কি পি মাইনাস এন, সরি এন ইকুয়াল টু এ মাইনাস জেড, তাই না? তাহলে ভর সংখ্যা কত 35 না, পারমাণবিক সংখ্যা কত 17। তাহলে 35 থেকে 17 বাদ দেও কত হয়, 7 3 কত 20, 3 আর হইলো কত 10 আর 5 38 না, 38 নাকি কি, আরে কি কইতাছি 35 মানে 17 না, তাহলে কত 18, কত 18 বুঝছো কথা? তাহলে নিউটন সংখ্যা পাইছ, ইলেকট্রন সংখ্যা পাইছ, প্রোটন সংখ্যা পাইছ, আর কি নিউটন সংখ্যা পাইছ, তাহলে এটা সহজ না, বুঝছো কথা? তাহলে আচ্ছা আইসোটোপটা কালকে পড়াই, বুঝছো? আইসোটোপের ধর্মটা কালকে পড়াই। তাহলে আজকে কোন পর্যন্ত পড়লাম বুঝতেছো কথা? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আর কি পর্যন্ত পড়লাম কথা বোঝা গেছে? উদাহরণ ক আইসোটোপ, এই যে আইসোটোপ লাই আছে না, নেক্সট লেকচার দেখুন শুরু করবো, আইসোটোপ থেকে শুরু করুন, বিষয়টা বুঝছো? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট লেকচারে আমরা কি করবো এই জায়গা থেকে শুরু করবো, তারপর তোমার কি আছে পরমাণু ইলেকট্রন কিভাবে বিন্যাস থাকে, হ্যাঁ এটা পড়বো, ইলেকট্রন বিন্যাস পড়বো, কি পড়বো ইলেকট্রন বিন্যাস পড়বো, বুঝছো কথা? এরপরে আমরা কি পড়বো জানো, ইলেকট্রন বিন্যাস মানে কি, ইলেকট্রন গুলা এত বলো যে আমরা ইলেকট্রন পড়ছি না, এরপরে আমরা কি পড়বো যে ইলেকট্রন গুলো আসলে কিভাবে করবো, একটা বন্ধু হইতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত না, ধন্যবাদ।